152টি প্রথম পর্যায়ে প্রথম ফেজে যে এই মুহূর্তে ভোট রয়েছে সেটার যে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট সেটা আজকে রাতের মধ্যে নির্দেশ দেওয়া হলো। এই মুহূর্তে নির্দেশ দেওয়া হলো কমিশনকে 152টি একেবারে কনস্টিটিউয়েন্সির ফাইনাল লিস্ট বার করে দিতে হবে আজকে রাতের মধ্যে। তাতে যদি ডিজিটাল সিগনেচার না হয় সেই জন্য আরো 24 ঘন্টা ডিজিটাল সিগনেচার করার জন্য, কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয়, মানুষ যাতে হাতে লিস্টটা পায়, তারা যাতে দেখতে পায় যে তাদের নাম আছে না নেই অ্যাডজুডিকেশনে, সেই লিস্টটা আজকে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট বার করতে হবেই, সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো। এবং তার পাশাপাশি এবং আমি তুমি আসছো তার আগে আমি বলে দিই, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে এই এসআইআর এ কর্মরত জুডিশিয়াল অফিসারদের যে ঘেরাও করে রাখা, তাদের ওপর যে নির্যাতন এক প্রকার, সেই মামলায় শতপ্রণোদিত মামলার শুনানি এই মুহূর্তে শুরু করেছে। সেই মামলার আপডেট কি হয়, প্রধান বিচারপতির বেঞ্চে কি কি আপডেট দেওয়া হয় অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকের অবজারভেশন, আইনজীবীদের তরফ থেকে কি বলা হলো সেই আপডেটও আমরা তুলে ধরবো। অনির্বাণ, তুমি যেরকম বলছি একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি বিষয় বলে রাখি যে এই কথাটা তো বলা হয়েছেই, এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্ট করা হয়েছে যে উই হ্যাভ আস্কড দ্য ইসিআই টু প্রোভাইড ফুল অ্যাসিস্ট্যান্স টু দ্য অ্যাপ্লিকেন্টস, সবাইকে ফুল অ্যাসিস্ট্যান্স করতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, আরো একটি প্রশ্ন তোলা হয়। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে তৃণমূল কংগ্রেস বা সরকারের রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রশ্ন তোলা হয় যে নন্দলাল বোস, তার বাড়ির লোকের নামও কিন্তু অ্যাডজুডিকেশনে রয়েছে, কাটা গেছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বলে ইফ দে ফাইল আপিল বাই টুমরো, তাহলে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হবে, বা সেই কাগজপত্র দেখে ফাইনাল হিয়ারিং করে ক্লিয়ার করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে ইলেকশন কমিশনকে, এটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়। এবং ওয়েস্ট বেঙ্গল বলা হয় যে কপিল সিব্বল তিনি বলেছেন যে এসসি দ্য ম্যাটার শুড বি হিয়ার্ড সুনার বিকজ দ্য ট্রাইব্যুনাল ডেটা উইল বি অ্যাভেলেবেল। অর্থাৎ এরপর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে শুনানি, সেই শুনানি কিন্তু আজকের মতো এই মুহূর্তে শেষ করা হয়। এবং তারপর এনআইএ যে একেবারে বলা যায় যে এনআইএ যে মামলা হাতে নিয়েছিল বা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, তারপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এনআইএ কে দায়িত্ব দেয় পুরো বিষয়টা, মালদার যে ঘটনা সেটাকে করার জন্য। সেই শুনানি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং সেই শুনানি কিন্তু এই মুহূর্তে চলছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আগামীকাল বা আজ রাত 12টার মধ্যে লিস্টটা বার করতে হবে। এটা সব থেকে বড় খবর এই মুহূর্তে, যে আজকে রাত 12টার মধ্যে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট বার করতে হবে, যাতে সময় সুযোগ থাকতে থাকতে মানুষজন অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন। এবারে অনির্বাণ, একটু তোমাকে আরেকবার বিরত করছি। এনআইএ এর তরফ থেকে তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে এনআইএ এর তরফ থেকে আজকে তাদের বক্তব্য বা তারা কি দেখেছে ঘটনাস্থলে গিয়ে সেই তথ্য তারা তুলে ধরবে। এনআইএ এর তরফ থেকে এনআইএ এর আইনজীবী 3টি ঘটনার কথা উল্লেখ করছেন। 2টি ঘটনা ইতিমধ্যেই উল্লেখ করা হয়ে গিয়েছে, এক এক করে বলি আমি। প্রথম ঘটনা, একজন বিচারিক কর্মকর্তাকে মানে জুডিশিয়াল অফিসারকে তার কর্মস্থানে যেতে বা তার কাজে যেতে বাধা দেওয়া হয়েছে প্রথম। এবং দ্বিতীয় যেটা ঘটনা, সেটা হচ্ছে ঘটনাস্থলে ওই বিচারককে ঘেরাও করে রাখা হয়। এই দুটো বিষয় এখনো উত্থাপন করা হয়েছে। 3 নম্বর যে বিষয়টি, সেই বিষয়টি এনআইএ এর তরফ থেকে এখন পেশ করা হচ্ছে। যেই মুহূর্তে আপডেট আসবে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই আপডেট কিছুটা আমাদের কাছে চলে এসছে, যে মূলত কাউন্সিল বলছে যে আমরা মনিটরিং, সিকিউরিটি মনিটরিং আমরা চাইছি এখন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইসিআই ইজ গ্রান্টেড টাইম টু রিপ্লাই অন 13th এপ্রিল, অর্থাৎ 13 এপ্রিল। এটা আগের মামলার শুনানি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এনআইএ তারা কিন্তু বলছে, এবং 3টে সেপারেট ইনসিডেন্টের সেপারেট এফআইআর করা হয়েছে, এমনটা কিন্তু এনআইএ পেশ করছে তাদের রিপোর্টে। বলা হচ্ছে যে অনলি লেডি জাজ প্রিভেন্টেড ফ্রম রিচিং দ্য ভেনু, এই বিষয়টা নিয়ে কিন্তু আলাদা করে করা হয়েছে। ওয়াজ দিস লেডি জাজ হু ওয়াজ ক্যারিং ইন দ্য ভিডিও টেলস কোর্ট, বলছে যে তখন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যিনি আছেন তিনি বললেন যে এফিডেভিট ফাইল করা হয়েছে, ইনভেস্টিগেশন এই মুহূর্তে চলছে। এনআইএ কিন্তু 3টে এফআইআর ফাইল করেছে, এবং একেবারে তারা বলছে যে একটা ঘেরাও নিয়ে, একটা পুলিশের নেগলিজেন্স নিয়ে, এবং তৃতীয়টি হলো এই যে মহিলা জুডিশিয়াল অফিসার ছিলেন বা তিনি বিচারপতি ছিলেন, যেই থাকুক না কেন তার সুনির্দিষ্ট, অর্থাৎ তার যে এই মুহূর্তে রক্ষণাবেক্ষণ বা তার যে সিকিউরিটি সেইটার সুনির্দিষ্টকরণের জন্য।
এবং তার পাশাপাশি 9টা আলাদা এফআইআর রেজিস্টার করা হয়েছে, অর্থাৎ 9+3 এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 12টি এফআইআর রেজিস্টার করা হয়েছে। 9টা এফআইআর কি জন্য? যা ব্লকেডস অফ ভেরিয়াস এরিয়া, বিভিন্ন জায়গায় যে বিভিন্নভাবে আন্দোলন চালানো হয়েছে, রাস্তা ব্লক করা হয়েছে, সে কারণে 24 জন ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং 309 জন সাসপেক্টেড পারসন আইডেন্টিফাই করেছে এনআইএ। তারা বলছে যে 309 জনকে সাসপেক্ট করা হয়েছে। সিডিআর অ্যানালিসিস অফ 432 পারসন হ্যাজ বিন রিকোয়েস্টেড এবং উইল কন্ডাক্ট ইনভেস্টিগেশন, অর্থাৎ 432 জনের ওপর কিন্তু এখন এনআইএ এর নজর রয়েছে। যে শুধুমাত্র এই মুহূর্তে 24 জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তার পাশাপাশি 432 জনের ওপর নজর রাখা হয়েছে যে এরা কারা, তাদেরকেও কিন্তু আগামী দিনে শুনানিতে ডাকা। আমি একটু এখানে মানে একটু সেলিম সাহেবের কাছে আসব। দেখো, আমি এর আগেও অনির্বাণ বলেছি, আমার শোতেও আমি অনেকবার বলেছি যে শুধুমাত্র হাইকোর্টের আইনজীবী বলে পরিচিত মোফাক্কেরুল ইসলাম তিনি সেখানে গিয়ে ওই উস্কানিমূলক বক্তব্য রাখছেন বা তিনি ওখানে ভড়কাচ্ছেন, শুধুমাত্র তিনি একা যে এই কাজটা করেছেন এরকম কিন্তু নয়। এর নেপথ্যে আরও কেউ থাকতে পারে, বড় একটা চক্রান্ত বা বড় একটা প্ল্যানিং থাকতে পারে এর নেপথ্যে। এই বিষয়গুলো কিন্তু আমি এর আগেও বলেছি। আমি সেলিম সাহেব আপনার কাছে এই বিষয়টা একটু স্পেসিফিকভাবে একটু জানতে চাইবো। এই মোফাক্কেরুল ইসলাম তিনি হাইকোর্টের আইনজীবী এবং হাইকোর্টের আইনজীবী হিসেবে তিনি যত না নাম করেছেন, ইউটিউবার হিসেবে তিনি অনেক বেশি নাম করেছেন, মিলিয়ন মিলিয়ন তার সাবস্ক্রাইবার। হাইকোর্ট চত্বরে তার যে মানে কাজ বা তার যে মানে তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন, এই বিষয়ে কিছু আমাদেরকে জানাতে পারবেন? মানে আপনি কি দেখেছেন তাকে সেইভাবে? না, দেখুন, ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না। সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মানুষেরই সে তার অধিকার থাকে, যদি ইললিগাল কাজ না করে সে ওকালতি করবে না, ডাক্তারি করবে না, ইনফ্লুয়েন্সার হবে ইউটিউবে, সেসব যা আছে আছে। এবং বিশেষ করে ইস্যুটা নিয়ে যখন অলরেডি বিচারাধীন ইস্যু এবং এনআই ইনভেস্টিগেট করছে, সুপ্রিম কোর্ট এখানে বসে আছে, সৌদি একটা বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। বাট ঘটনাটা যেটা বলছেন, যেটা আপনি বলতে চাইছেন আর কি, সেটা হচ্ছে যদি কোনো রকম মানে যেটা আইন পারমিট করে না, আমাদের দেশে দেখুন আন্দোলন এবং অবস্থান আইন সিদ্ধ, কিন্তু সেই আন্দোলন সেই অবস্থান আইনানুগ হতে হবে এবং আইন মেনে হতে হবে, এবং দরকার হলে সেই আন্দোলন বা সেই অবস্থানের আগাম তার পারমিশন নিতে হয় পুলিশের কাছ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে। এগুলো স্বভাবসিদ্ধ এবং দেশের আইনি পরিচালনার মধ্যে হয়ে থাকে। এখন দেখতে হবে, এবং এই যে ব্যক্তি বিশেষের কথা বলছেন, ইনি কি আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে অনুমতি নেওয়া ছিল, সেই আন্দোলনে অনুমতি না নিলে কি কি আইন ব্রেক করেছেন, বা যে যে আইন ব্রেক করেছেন, এবং সেই জন্য যেহেতু খুব সিরিয়াসলি নিয়েছেন সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্ট যখন ম্যাটারটা দেখছে সেই ম্যাটারের উপর একখানা ঘটনা ঘটেছে এবং বিচারককে আটকে রাখা হয়েছে, এগুলো সবই অভিযোগ, এবং সুপ্রিম কোর্ট সেগুলো যাতে ঠিক বেরোয় তার জন্য এনআইএ কে পর্যন্ত ইনভলভ করেছে। এনআইএ কিন্তু মেজরলি খুব বিশাল কোনো ঘটনা বা যেখানে রাষ্ট্রের সিকিউরিটি প্রশ্নের সম্মুখীন হয়, বা যে কাণ্ড কারখানা থেকে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, নর্মাল কোর্সে আমরা দেখি এনআইএ কিন্তু সেই সমস্ত ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন করে বা তদন্ত করে।